বাংলাদেশের সবচাইতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ছিল আমাদের গোলাম রব্বানী নাদিম। নাদিমের বাড়ি হচ্ছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গুমেরচর। আমরা সেখানে কিন্তু এসেছি। আমার পাশে নাদিমের আব্বাজান রয়েছেন, তার ছেলে রয়েছে, তার স্ত্রী রয়েছে এবং তার পরিবারের সাথে সবার সাথে আমরা কথা বলেছি এবং বকশীগঞ্জের স্থানীয় সকল সাংবাদিক, বকশীগঞ্জ প্রেস ক্লাব, বকশীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক সহ সকলেই কিন্তু আমাদের সাথে এসেছেন। আমরা তার পরিবারের সাথে কথা বলেছি এবং তার গ্রামের বাড়িতে এসেছি, কবর জিয়ারত করেছি। কিন্তু আমরা শুধু এখানে থেমে থাকলে চলবে না। আমরা আজকে ওনার কাছে যা জেনেছি যে যারা প্রকৃত কিলার, যারা প্রকৃত খুনি, যারা নাদিমকে হত্যা করেছে তারা 22 জন খুনি। 22 জন খুনিকে আড়াল করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী যারা ইনভেস্টিগেশন করছেন, তদন্ত করছেন, তারা 9 জনকে বিজ্ঞ আদালতে তাদের চার্জশিট দিয়েছেন। এটি তার পরিবার এবং সাংবাদিক সমাজ মনে করেছে যে এটি সঠিক, যারা অপরাধী, যারা খুনি তাদের নামগুলো এই চার্জশিটে আসেনি। সে কারণে স্থানীয় সাংবাদিকদের পরামর্শে তার পরিবার এই মামলাটি বিজ্ঞ আদালতে একটি নারাজি দিয়েছেন এবং এই নারাজির জন্য একটা শুনানি রয়েছে। আমরা আশা করব যে বিজ্ঞ আদালত জামালপুর সেটি গ্রহণ করে খুব দ্রুত সময়ের মধ্যেই পিবিআইকে তদন্ত দিবেন। সেটি আমরাও পিবিআইকে চাইব। তবে আমরা চাই পিবিআইয়ের মাধ্যমে যারা 22 জন হত্যাকারী, যারা 22 জন খুনি, যারা কিলার, যারা সাংবাদিক সমাজের আইকনকে, নাদিমকে হত্যা করেছে। কিন্তু আমাদের দুঃখ হচ্ছে যে যখনই সাংবাদিক হত্যাকাণ্ড হয়, যখনই সাংবাদিককে হত্যা করে, তখন আসলে শুধু তদন্তের নামে বিভিন্ন সময়ে আপনার দেরি করা হয়। যেমন আমাদের সাংবাদিক সাগর রনি হত্যাকাণ্ডের ঘটনাটি কিন্তু বিভিন্নভাবে আপনার 125 বারের মতো কিন্তু তদন্তের নামে ফেলে রেখেছে। এটা নাটক হয়েছিল, বিভিন্ন নাটক হয়েছে। তো সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনার পরে কিন্তু নাটকগুলি আমরা দেখতে পাই। তবে দেখেন, সাধারণ মানুষ যখন রাস্তায় একটা খুন হয় তখন পুলিশ কিন্তু দ্রুত সময়ের মধ্যে কিন্তু একটি আদালতে চার্জশিট দেয়। আর সাংবাদিক হত্যাকাণ্ড যখন হয় তারা মনে করে যে তদন্তের নামে যারা প্রকৃত অপরাধী, খুনি, যারা প্রভাবশালী, আপনারা জানেন যে সাংবাদিকদেরকে হত্যা করে প্রভাবশালীরা, খুনিরা, তারা সম্পদশালী, তারা অবৈধ সম্পদ, তাদের টাকার মালিক, তারা বিদেশে গাড়ি বাড়ি আছে, তাদের সম্পদশালী, তারাই টাকা দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কিছু অসাধু কর্মকর্তাকে কিনে ফেলে। এ কারণে সঠিকভাবে সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার আমরা এই দেশে পাই না। তবে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ইতিমধ্যে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, শুধু তদন্ত না, আমরাও কিন্তু এটা ইনভেস্টিগেশন করব এবং আমরা দেখব যে কারা তদন্তের নামে সাংবাদিক যারা প্রকৃত হত্যাকাণ্ড যারা জড়িয়েছে বা যারা জড়িয়ে পড়েছিল তাদেরকে তারা রক্ষা করে বারবার, তাদের বিরুদ্ধে আমরা কর্তৃপক্ষের কাছে আমরা লিখিতভাবে জানাবো। তবে নাদিম হত্যাকাণ্ডের ঘটনার সাথে 22 জন জড়িত, এটি যদি আবার সামনে যে সময় যে ইনভেস্টিগেশন করবে, যদি কোনো কারণে তদন্তের নামে নাটক করে, তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি আমরা দিব। তবে আমাদের সাথে এই বকশীগঞ্জ জামালপুরের সকল সাংবাদিকরা আগে ঐক্য ছিল, আছে। তবে আমার কাছে সবচেয়ে মনে হয়েছে, বকশীগঞ্জে আসার পরে আমার কাছে মনে হয়েছে বকশীগঞ্জে প্রত্যেকটা গণমাধ্যম কর্মীদের আত্মচিৎকার, রক্তকরণ হয়েছে। নাদিম হত্যাকাণ্ডের পরে যে রক্তকরণটা হয়েছে, এটি বকশীগঞ্জে আমি আসার পরে আমি দেখতে পেয়েছি। এখানে ছোট বড়, জুনিয়র সিনিয়র সকল সাংবাদিকরা কিন্তু এখানে এসেছেন। সত্যিকারে একজন সহকর্মীর জন্য তাদের যে ভালোবাসা, এটি আমি অনুপ্রাণিত, তাদেরকে ধন্যবাদ জানাই আমি। তবে আমরা আগামী তারিখে শুনানির পরে নাদিম হত্যাকাণ্ডের 22 জনকে যদি এই সঠিকভাবে এই মামলা না আনে, আমরা কঠোর কর্মসূচি দেব। তবে আজকে আমরা বলতে চাই, নাদিমের যে পরিবারের যে নিরাপত্তা এবং সাক্ষীদের নিরাপত্তা, এটা থানা, এই বকশীগঞ্জ থানা ওসি সাহেব জনাব খন্দকার শাকের আহমেদকে আমরা বলেছি, তার পরিবার এবং তার বাদী এবং মামলার বাদী এবং সাক্ষী যারা রয়েছে এবং এখানকার বকশীগঞ্জে যারা কর্মরত সাংবাদিক রয়েছে সকলের নিরাপত্তা দেওয়ার জন্য, এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং ভবিষ্যতে এই বকশীগঞ্জ তিনি থাকবেন, কোনো সাংবাদিক হত্যাকাণ্ডে ঘটবে না, নির্যাতন ঘটবে না, এটি আমাদেরকে আশ্বস্ত করেছেন। তখন আমাদের সাংবাদিক সমাজের এখানকার যারা দায়িত্বে আছে, নেতৃত্ববৃন্দ ছিল, তারা আমাদের সাথে ছিল, তিনি নিশ্চিত করেছেন। তবে আমি বলবো, এই নাদিম ভাইয়ের যে দুইটা ছেলে আছে, একটা ছেলে যোগ্য ছেলে। আপনি দেখেন, আমরা এমন একটি জায়গায় আমরা বাস করি, সাংবাদিকরা খুব অসহায়ত্বের মধ্যে দিয়ে আমরা শুধু জীবনযাপনের জন্য আমাদের সন্তান, আমাদের স্ত্রীর ভালোবাসা, বাচ্চাদের ভালোবাসা চিন্তা করি, মানুষ করার চিন্তা করি। কিন্তু আমাদের একজন সাংবাদিক কিন্তু এরকম শত শত কোটি টাকা নেই, কিন্তু যারা খুনি তারা কিন্তু হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন। তবে সাংবাদিকদের বাড়িতে যদি কেউ আসে, তখন বুঝতে পারে তাদের যে আত্মচিৎকার। একজন সাংবাদিক মারা গেলে তখন তার স্ত্রী, সন্তানরা যে কত অসহায় থাকে, এটি বাস্তব। 69 জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই পর্যন্ত। তাদের বাড়িতে গিয়ে আমাদের বলবো
কেন্দ্রে যারা সাংবাদিক নেতারা আছেন বিভিন্ন সংগঠনের, আপনারা, আমি যেভাবে আজকে বক্সিগঞ্জে এসেছি, আপনার কাছে আমার বিনীত অনুরোধ হলো, যেহেতু আপনারা বিভিন্ন কেন্দ্রের দায়িত্বে আছেন, আপনারা সাংবাদিকদের বাড়িতে যান, গিয়ে দেখেন তাদের আত্মচিৎকারগুলো কেমন হয়, এক সন্তান কীভাবে কাঁদে, তার বাবা কীভাবে কাঁদে, তার পরিবারকে কীভাবে আমরা সান্ত্বনা দিব। শুধু তারা দেশের জন্য কাজ করেছেন, নাদিম না, শুধু 69 জন সাংবাদিক কাজ করেছেন, প্রায় 600 সাংবাদিক আপনার নির্যাতনের শিকার হয়েছেন। এগুলো আমরা আর দেখতে চাই না। আমাদের অনেক আত্মচিৎকার, আমাদের অনেক রক্তকরণ হচ্ছে। সুতরাং আমি বলবো, বক্সিগঞ্জবাসীকে বলবো, আপনার সবাই পাশে থেকে নাদিম হত্যাকাণ্ডে যেন ন্যায় বিচার হয়, এবং 22 জন খুনিদেরকে একজন খুনিও যদি তাদেরকে পুলিশ ছেড়ে দেয়, চার্জশিট থেকে ছেড়ে দেয়, আমরা কঠোর থেকে কঠোর কেন্দ্রীয় থেকে আমরা কর্মসূচি পালন করব। প্রয়োজনে আমরা উচ্চ আদালতে যাব। যখন কোনো মানুষকে হত্যা করা হয়, যখন কোনো মানুষের আপনাকে প্রকাশ্যে হত্যা করা হয়, তখনও কিন্তু বিজ্ঞ আদালত কিন্তু ন্যায় বিচার চিন্তা করে, এবং ন্যায় বিচার চিন্তা করে কিন্তু প্রাথমিক জামিন দেয়। কিন্তু আমাদের সহকর্মী নাদিমকে যখন হত্যা করা হয়েছে, যে খুনি, যে কিলার, যে মেইন কিলার, যে পেশাদার কিলার, সে হলো বাবু চেয়ারম্যান বলে পরিচিত, এবং তার পুত্র। তারা কিভাবে উচ্চ আদালত থেকে ও স্বল্প সময়ের মধ্যে জামিনে আসছে, এটি আসলে আমরা সাংবাদিক সমাজ অনেক ব্যথিত। আমরা চাই যে মাননীয় প্রধান বিচারপতি যিনি রয়েছেন, আপনার কাছে, আমাদের সাংবাদিক সমাজের কাছে দাবি হলো যে শুধু সেই নাদিম হত্যাকাণ্ডের আসামি বাবু নয়, এখানে যারা এই 69 জন সাংবাদিক হত্যা করা হয়েছে, সকল আসামিকে জামিন দেওয়ার আগে একটু চিন্তা বিবেচনা করতে হবে যে তারা জামিনে বের হয়ে গিয়ে ভাবিকে হুমকি দিচ্ছে এখন, এবং এই চেয়ারম্যান বাবু তিনি কিন্তু বক্সিগঞ্জে প্রকাশ্যে ঘুরছেন, এবং তার বিরুদ্ধে ওয়ারেন্টের আসামি আছে, এবং সে এই মামলা তুলে নেওয়ার জন্য তার পরিবার এবং তার বাবাকে কিন্তু হুমকি দিচ্ছেন যে এমন নাদিম আরও প্রয়োজনে তার পরিবারকে শেষ করে দিবে। যার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, এবং যে নাদিম একজন কিলার, একজন খুনি, তা কিভাবে সে প্রকাশ্যে ঘটছে, আমি বলবো জামালপুরের পুলিশ সুপারকে বলবো, আপনি এই কিলার এবং খুনি বাবু চেয়ারম্যানকে দ্রুত গ্রেপ্তার করেন। অন্যথায় যদি গ্রেপ্তার না করেন, আমরা পুলিশ প্রধান বরাবরে আমরা লিখিতভাবে জানাবো যে সে প্রকাশ্যে থাকার পরেও কেন পুলিশ গ্রেপ্তার করছে না। এবং আপনি জানেন যে আমরা, তার পরিবার আমাদেরকে জানিয়েছে, এই বাবু চেয়ারম্যান সাংবাদিককে হুমকি দিচ্ছে। এখানকার স্থানীয় সাংবাদিকরা যেমন তার খোঁজখবর নিতে আসে, তাদেরকে হুমকি দেয়, এবং বাবিকে হুমকি দিচ্ছে, তার বাবাকে হুমকি দিচ্ছে, তার সন্তানকে হুমকি দিচ্ছে। এটি আমরা দেখতে চাই না। আমরা চাই স্বাধীন দেশে ন্যায় বিচার হবে, কিন্তু জামিনে এসে এই ধরনের খুনি এবং কিলার যারা প্রকাশ্যে খুনি করে সাংবাদিকদেরকে, যে সে জামিনে এসে যখন ওয়ারেন্টভুক্ত আসামি যখন প্রকাশ্যে ঘোরাফেরা করে, প্রকাশ্যে হুমকি দেয়, এটি আমাদের জন্য দুঃখজনক। আমরা চাই তার সঠিক বিচার হোক। হত্যাকাণ্ডের পর থেকে আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল সুষ্ঠু বিচার, কিন্তু কেউ কোনো সুষ্ঠু বিচার করেনি। বিগত 2বার তদন্ত হয়েছে, কিন্তু আমরা সঠিক বিচার পাইনি। আশা করব এইবার সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার হবে। আমি গুলাম রাব্বানি, সাংবাদিক গুলাম নওয়াজুদ্দিনের আব্বা। আমার একটি মাত্র ছেলে ছিলেন, তাকে হারিয়ে তো আমি পাগলের মতো নির্মাণগ্রস্ত আছি। আমার 2টা নাতির, একটা নাতি ছোট, সে নাতিও কিছু বোঝা না, আর একটা নাতি আছে আমি নিয়ে আসছি। কোনো মতন আমার বেটা বউ সামান্য কিছু একটা চাকরি করে, ওর কাছে কিছু পায়, আমি কিছু পেনশন পাই, এটা দিয়ে কোনো মতন টানা চেষ্টা করি দিনে আবার চালাইতেছি। এই চার্জশিট একবার দিল, আমি যাই একে জেলা প্রশাসক কাছে পর্যন্ত গেছিলাম, যাই বললাম যে স্যার এটা চার্জশিট দিলেও এই চার্জশিটে তো স্যার মেন লোকই বাদ পড়ি আছে, 22 জনের মধ্যে তো সবই বাদ পড়ি আছে স্যার, মাত্র 7 জন 8 জন 9 জন দিল। এটি তো স্যার বলে এটা তো আমার হাতে নাই, ঠিক আছে আমি বলবো নি। ওইটুকুই বলার পরে আর ওই যে সেই পরে আবার ওই 7 জনক দিয়ে আবার চার্জশিট দিছে। পরে আবার আমার বেটা বউ হ্যাঁ যাই আবার এটা নারাজি দিছে। আগামী 23 তারিখে এটা শুনানি, এন কী করে আল্লাহ মাহবুব জানে।